হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং গরমের ছুটিটা কিন্তু তোমরা বেশ আনন্দেই কাটাচ্ছ। আমি তোমাদের দাদা দীপাঞ্জন হালদার নিয়ে চলে এসেছি আজকে আরও একটি নতুন ক্লাস। আজকের আমরা দেখো ক্লাস 10-এর কয়েকটি সাধারণ জিনগত রোগ এবং এই সাধারণ জিনগত রোগের মধ্যে থ্যালাসেমিয়া যেটি রয়েছে সেটি সম্পর্কে আলোচনা করব। তোমরা ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি দেখো। আশা করছি তোমাদের থ্যালাসেমিয়া সম্পর্কে আর কোনোরূপ ডাউট থাকবে না এবং এই ভিডিও দেখার পরে তোমরা থ্যালাসেমিয়া থেকে যে সমস্ত প্রশ্ন পরীক্ষা আসতে পারে তার প্রত্যেকটি উত্তর দিতে পারবে। তাহলে চলো আর বেশি দেরি নয়, ঝটপট ক্লাসটা শুরু করি। দেখো, প্রথমে আমরা থ্যালাসেমিয়ার কাকে বলে অর্থাৎ সংজ্ঞাটা যে আমাদের রক্তের প্রধান উপাদান কি আমরা জানি, হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের মধ্যে যে গ্লোবিন প্রোটিন রয়েছে সেই গ্লোবিন প্রোটিনের পলিপেপটাইড যে বন্ধন, এই পলিপেপটাইড বন্ধনের অস্বাভাবিকতার জন্য বংশগত কিছু রোগ হয়, সেই রোগকে আমরা বলবো থ্যালাসেমিয়া রোগ। তাহলে সংজ্ঞাটা দেখো, সংজ্ঞাটা কি বলছে, হিমোগ্লোবিনের গ্লোবিন প্রোটিনের পলিপেপটাইড বন্ধন অস্বাভাবিকতার জন্য বংশগত মারণ ব্যাধিকে থ্যালাসেমিয়া বলে। তাহলে কি, হিমোগ্লোবিনের গ্লোবিন প্রোটিনের পলিপেপটাইড বন্ধনের অস্বাভাবিকতার জন্য বংশগত যে মারণ ব্যাধি, সেই মারণ ব্যাধিকেই আমরা বলবো থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া শব্দটি গ্রিক শব্দ থ্যালাস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে সমুদ্র। এই রোগটি প্রথমে ভূমধ্যসাগরের আশেপাশে যে সমস্ত দেশগুলো রয়েছে সেই দেশেই প্রথম পাওয়া যায়। এই কারণে থ্যালাসেমিয়ার আরেকটি নাম হচ্ছে ভূমধ্যসাগরীয় রক্তাল্পতা। আচ্ছা, তাহলে দেখো থ্যালাসেমিয়া কাকে বলে আমরা আশা করছি বুঝতে পেরেছি এবং এই সংক্রান্ত দুটো ছোট ছোট নোটস, এক, গ্রিক শব্দ থ্যালাস থেকে এসছে, দুই, কেন একে ভূমধ্যসাগরীয় রক্তাল্পতা বলা হয়। এবারে আমরা 2 নম্বর যে টপিকটা রয়েছে সেটা পড়বো, অর্থাৎ থ্যালাসেমিয়ার কারণ। তাহলে চলো এবারে থ্যালাসেমিয়ার কারণ ও প্রকারভেদ সম্পর্কে আমরা অল্প বিস্তর জেনে নিই। স্বাভাবিক যে হিমোগ্লোবিন রয়েছে সেই হিমোগ্লোবিনটাকে আমরা বলবো হিমোগ্লোবিন এ। এই হিমোগ্লোবিন এ অর্থাৎ স্বাভাবিক হিমোগ্লোবিন, এর মধ্যে কি হচ্ছে না, আলফা পলিপেপটাইড ও বিটা পলিপেপটাইড নামক দুটি পলিপেপটাইড থাকে। এই আলফা পলিপেপটাইড 16 নম্বর ক্রোমোজোমের ক্ষেত্রে দেখা যায়, আর এই বিটা পলিপেপটাইড যেটা 11 নম্বর ক্রোমোজোমের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এই 16 নম্বর ক্রোমোজোমের আলফা পলিপেপটাইডের মিউটেশনের কারণে কি হচ্ছে না, এই আলফা পলিপেপটাইড হিমোগ্লোবিন তৈরি করতে পারছে না, বা তৈরি করতে পারলেও যতটা পরিমাণ হিমোগ্লোবিন তৈরি করার প্রয়োজন ছিল সেই পরিমাণটা পাচ্ছে না। তখন কিন্তু আমাদের আলফা থ্যালাসেমিয়া যে রোগটি রয়েছে সেই আলফা থ্যালাসেমিয়া রোগটি হচ্ছে। 11 নম্বর ক্রোমোজোমের বিটা পলিপেপটাইড শৃঙ্খলে কোনো রকম সমস্যা যদি দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু আমাদের বিটা যে থ্যালাসেমিয়া রয়েছে বিটা থ্যালাসেমিয়া রোগটা দেখা যায়। এই আলফা থ্যালাসেমিয়া আবার দু প্রকারের,
একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া মেজর, আর একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া মাইনর। আচ্ছা, মেজর এবং মাইনর কি? আলফা মেজর যেটা রয়েছে, এই 16 নম্বরের যে আলফা শৃঙ্খল রয়েছে তার একটি পলিপেপটাইড বন্ধন যদি নষ্ট হয় সেক্ষেত্রে আমার আলফা মাইনর হবে, আর যদি দুটোই নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমার কিন্তু আলফা থ্যালাসেমিয়া মেজর হবে। এই আলফা থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে দেখবে অনেক সময় শিশু কিন্তু মাতৃগর্ভে থাকাকালীনই মারা যেতে পারে, বা শিশু ভূমিষ্ঠ হওয়ার পরেও কিন্তু মারা যায়। আলফা থ্যালাসেমিয়াকে আমরা কিন্তু আবার বলে থাকি হাইড্রপস ফিটালিস। আর এই বিটা থ্যালাসেমিয়া যেটা রয়েছে, বিটা থ্যালাসেমিয়াকে বলা হয় পুলির রক্তাল্পতা। এবারে তাহলে চলো থ্যালাসেমিয়ার যে সমস্ত লক্ষণগুলো আছে সেগুলো আমরা জেনে নিই। দেখো, থ্যালাসেমিয়ার প্রধান লক্ষণ হচ্ছে কি, যেহেতু হিমোগ্লোবিনের ত্রুটি দেখা যায়, অর্থাৎ রক্ত তৈরিতে সমস্যা হয়, সেই কারণে এর প্রধান যে লক্ষণ সেটা হচ্ছে রক্তাল্পতা, অর্থাৎ শরীরে কি না রক্তের পরিমাণ কমে যাওয়া। এই রক্তের পরিমাণ কমে যাওয়ার ফলে দেখবে যে থ্যালাসেমিয়া রোগী রয়েছে সেই রোগীকে নির্দিষ্ট দিন অন্তর অন্তর, কারোর ক্ষেত্রে হয়তো 7 দিন অন্তর অন্তর, কারোর 15 দিন অন্তর অন্তর, কারোর 1 মাস অন্তর অন্তর দেখবে কি করা হয় না তাদেরকে রক্ত বদল করতে হয়। এই রক্ত বদলের ক্ষেত্রেও কিন্তু কিছু সমস্যা দেখা যায়। দেখবে রক্ত কি আমরা তুলনামূলকভাবে জানি এটি এক প্রকারের তরল পদার্থ। তরল পদার্থের একটা বিশেষ ধর্ম কি, দেখবে তরল পদার্থ উঁচুর দিক থেকে নিচুর দিকে যায়। রক্তের ক্ষেত্রেও রক্ত দেখবে সবসময় একমুখী প্রবাহ, অর্থাৎ আমাদের সারা শরীরে দেখবে যে শিরা রয়েছে সেই শিরা প্রবাহিত অর্থাৎ উপর থেকে নিচের দিকে বাহিত হয়। কিন্তু রক্ত যখন আমি দিচ্ছি, একটি রোগীর শরীরে যখন রক্ত দেওয়া হচ্ছে তখন কি করছে, আমাকে রক্ত উপরের দিকে তোলা হচ্ছে। এর ফলে কিন্তু বারবার রক্ত দিতে দিতেও ওই যে রোগীটা রয়েছে ওই রোগীর ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন অসুবিধা দেখা দেয়। হিমোগ্লোবিনের প্রধান উপাদান কি লোহা, অর্থাৎ শরীরে দেখবে লোহা আস্তে 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 জমতে থাকে। এই লোহা যাতে না জমে এই কারণে দেবে চিলেশন পদ্ধতি বলে একটা পদ্ধতি আছে, যে পদ্ধতির মাধ্যমে দেহ থেকে লোহাকে অপসারিত করা হয়। দ্বিতীয় লক্ষণ যদি আমি দেখি কি হতে পারে না, রোগীর কিন্তু জন্ডিস লক্ষণীয় হতে পারে, অর্থাৎ দেখবে গা হাত পা হলুদ হলুদ হয়ে আসছে এক প্রকারের, যেটাকে আমরা জন্ডিস বলে থাকি। তৃতীয় লক্ষণ যদি আমরা বলি দেখবে মূত্র কালচে রঙের হয়ে যায়। আচ্ছা, চতুর্থ লক্ষণ যদি বলি, আমাদের যে যকৃৎ রয়েছে যকৃৎ ও প্লীহা এগুলো দেখবে আকারে বড় হতে থাকে। আচ্ছা, 5 নম্বর অস্থি, আমাদের যে হাড় রয়েছে সেই হাড় কিন্তু দুর্বল হয়ে যায়। তোমাদের পরীক্ষায় যদি লক্ষণ দেয় থ্যালাসেমিয়া, তোমরা এই 5টা কারণ কিন্তু একটু ডিটেলসে লিখে দিলে ভালো হবে। এখানে আমি ছোট ছোট করে লিখেছি, পরীক্ষার সময় কিন্তু কেউ এরকম ছোট ছোট করে লিখবে না, একটু ডিটেলসে তোমাদের বইতে দেখবে ডিটেলসে আলোচনা করা আছে পয়েন্টগুলো, সেই পয়েন্টটা ডিটেলসে একটু আলোচনা করে দেবে। তাহলে থ্যালাসেমিয়ার যে লক্ষণগুলো রয়েছে সেগুলো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো নেক্সট টপিক যেটা রয়েছে, অর্থাৎ জিনগত পরামর্শ, এটার বিষয়ে অল্প আমরা জেনে নিই। জেনেটিক কাউন্সিলিং বা জিনগত পরামর্শ কি? এটি এমন একটি পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে বংশগত রোগের জন্য দায়ী যে জিনটি, সেই জিনটির অবস্থান এবং এর ফলে কি কি হতে পারে, অর্থাৎ রোগ নির্ণয়ের সম্ভাবনা, এই পদ্ধতিটাকেই বলবো আমরা জিনগত পরামর্শ বা জেনেটিক কাউন্সিলিং। এই জেনেটিক কাউন্সিলিং যারা করে তাদেরকে আমরা বলবো জিনগত পরামর্শদাতা বা জেনেটিক কাউন্সিলর। তাহলে চলো জিনগত পরামর্শের বিভিন্ন দিকগুলো একটু জেনে নিই। দেখো, প্রথমে কি করা হয় না রোগ নির্ণয় করা হয়। এই রোগ নির্ণয়ের ক্ষেত্রে কি করব
না আমরা ডিএনএ টেস্ট এবং যে ক্যারিওটাইপ রয়েছে সেই ক্যারিওটাইপের মাধ্যমে আমরা জিনটি প্রকট কি প্রচ্ছন্ন, জিনটির অবস্থান কোথায় রয়েছে সেগুলো জানার চেষ্টা করব। এগুলো জানার পরেই আমরা কিন্তু সেই কোন রোগ অর্থাৎ রোগটি কি প্রকারের বা কি রোগ সেগুলো কিন্তু জানতে পারবো। 2 নম্বর হচ্ছে দেখবে কি করব, রোগ নির্ণয় হয়ে গেলে রোগের যে কারণ রয়েছে সেই রোগের কারণ বিশ্লেষণ হবে। অর্থাৎ এই যেমন থ্যালাসেমিয়া বললাম কি 16 নম্বর ক্রোমোজোম, 11 নম্বর ক্রোমোজোম, এই যে কারণগুলো ছিল এই রোগের সেই কারণ কিন্তু বিশ্লেষণ হবে যে কোন কারণে এই রোগটি হয়েছে। এরপরে কি দেখবে 3 নম্বরে বলা হয় পরবর্তী প্রজন্মে এই রোগটি কতখানি যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটাকে বিশ্লেষণ করা হয়। সে বিশ্লেষণ কিন্তু আমরা যে চেকার বোর্ড রয়েছে সেই চেকার বোর্ডের মাধ্যমে কিন্তু বিশ্লেষণ করতে পারি। অর্থাৎ মা বাহক না বাবা বাহক, না মা আক্রান্ত বাবা আক্রান্ত, এর উপর নির্ভর করে পরবর্তী যে প্রজন্ম সেই প্রজন্মের সন্তান যে আসবে সেটি আক্রান্ত হবে না বাহক হবে না স্বাভাবিক হবে সেটা কিন্তু আমরা এখানে বলে দেব। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট কি, রোগগ্রস্ত শিশুর জন্মের হাত থেকে মুক্তির উপায়। এখানে কিন্তু আমরা বেশ কিছু উপায় অবলম্বন করতে পারি। এর কিছু উপায় রয়েছে। প্রথম উপায় কি, বন্ধ্যাত্ব। এই বন্ধ্যাত্বকরণ দেখবে পুরুষদের ক্ষেত্রে বলা হয় ভ্যাসেকটমি, আর মহিলাদের ক্ষেত্রে বলা হয় দেখবে টিউবেকটেমি। 2 নম্বর উপায় যদি আমরা দেখি যে গর্ভ নিরোধ করা, অর্থাৎ গর্ভ নিরোধের ক্ষেত্রে আমরা দেখবে কি হচ্ছে কন্ডোম ইউজ করতে পারি, কিংবা গর্ভ নিরোধক যে সমস্ত বড়িগুলো রয়েছে সেই সমস্ত বড়িগুলোকে খাওয়াতে পারি। 3 নম্বর যদি আমরা দেখি কৃত্রিম পদ্ধতিতে গর্ভধারণ, অর্থাৎ এক্ষেত্রে দেখবে আমরা টেস্ট টিউব বেবি কিংবা সারোগেট মাদার যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ের মাধ্যমে কিন্তু আমরা এই রোগগ্রস্ত শিশুর জন্ম হাত থেকে বাঁচাতে পারি। আরেকটি উপায় রয়েছে যেটাকে আমরা করতে পারি কি না, দত্তক নেওয়া। কোনো এক দম্পতি ধরো সন্তানে অক্ষম, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, দত্তক নেওয়া নিয়ে আমরা একটা সুস্থ এবং বুদ্ধিমান যে শিশু রয়েছে সেই শিশুকে আমরা কিন্তু এই জগতে নিয়ে আসতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের জেনেটিক কাউন্সিলিং বা জিনগত পরামর্শ। অর্থাৎ একটি দম্পতিকে আমরা কি করব, প্রথমে সেই রোগটি আছে কিনা তা নির্ণয় করার জন্য ডিএনএ টেস্ট বা ক্যারিওটাইপ টেস্ট করব, তারপরে রোগের কারণ বিশ্লেষণ করব, তারপর পরবর্তী প্রজন্মে ওই রোগের বিস্তার কতখানি সম্ভব সেটাকে তাদের কাছে বিশ্লেষণ করব, তারপরে রোগগ্রস্ত শিশুর জন্মের হাত থেকে মুক্তির যে যে উপায়গুলো রয়েছে সেই সমস্ত উপায় আমরা তাদেরকে বলবো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করছি তোমরা ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো। আর যদি কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশনে আমি আমার নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে আমাকে জানাতে পারো, কিংবা এই ভিডিওর কমেন্ট বক্সও আমাকে জানাতে পারো। আমি সেই ডাউটগুলো অবশ্যই চেষ্টা করব তোমাদের সমাধান করে দেওয়ার। তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে আমার আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।